ভাইরে, বাংলাদেশের মানুষ যোগ্য লোককে যোগ্য জায়গায় দেখতে চায় না, না হলে কবেই আমি উপদেষ্টা হয়ে যেতাম। আগে অপরিচিত নাম্বার থেকে কল আসলে ভয়ে কল রিসিভ করতাম না, আর এখন অপরিচিত নাম্বারের অপেক্ষায় বসে থাকি কবে আমাকে উপদেষ্টা হওয়ার জন্য কল করবে। কেন আসতে পারে সেটা তো আপনারা ভালো করেই জানেন। আমি তো জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে থেকে অনেকগুলোই পোস্ট করেছি, ভিডিও বানিয়েছি। এজন্য তো আমি কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টা হতেই পারি, তাই না? না মানে কেউ যদি আগে স্বৈরাচারের দোসর হয়ে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় দু একটা পোস্ট করেই উপদেষ্টা হয়ে যেতে পারে, তাহলে আমি কখনো কারো দোসরই ছিলাম না। আশা তো করতেই পারি। এই দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হয়েছে। তারে নিয়ে আমার অনেক সমস্যা আছে। ক্ষমতাসীনদের শত্রু আর বিরোধী দলের জন্য বড় বন্ধু প্রথম আলোর সাথে ফারুকের তলে তলে গভীর সম্পর্ক আছে। ফারুকের বেশ কিছু বিখ্যাত নাটক প্রথম আলোর আনিসুল হকের লেখা এবং ফারুকী পুটুন্দার চালা। ফারুকের বউ তিশা মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করছে। এই ছবিতে হাসুয়াপার লোকজনেরও আপত্তি ছিল, ফারুকের মতো লোকের স্ত্রী কেন এই ছবিতে চান্স পায়। তবে তারা এখন বলতে চায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করার কারণে যদি আরিফিন শুভর প্লট বাতিল করা হয়, তাহলে একই ছবিতে অভিনয় করেও তিশাকে কেন পুরস্কৃত করা হলো? এ কেমন বৈষম্য? আমি বিশ্বাস করি বিসিএস ছাড়া অন্য কিছুতে যোগ্যতা কখনো মাপকাঠি হইতে পারে না। আগে তার পরিবার এবং পরিবারের পরিচয় দেখে নিতে হবে। ফারুকের 420 নাটকটা রাজনৈতিক দলগুলোর হাজার হাজার কর্মীকে চামচা প্রকৃতির অযোগ্য লোক হিসেবে দেখিয়েছে। নেতা হওয়ার পথটা সার্কাস্টিক ওয়েতে করুণ ভাবে তুলে ধরেছে। ফারুকী এখানে তার অযোগ্যতার দিকটা ধামাচাপা দেওয়ার জন্য নির্লজ্জভাবে রাজনৈতিক নেতাদের হেয় করেছেন। দেশে কখনো এমন কিছু হয় নাই। টেলিভিশন সিনেমাটা রক্ষণশীলতার পরিপন্থী। ধর্মীয় সাইনবোর্ডের নাম করে ধর্মকে কেউ কোনোদিন ছোট করেনি। আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ধর্মকে পুঁজি কেউ করেনি। সব প্রথম আলোর মতো মিডিয়া এবং ফারুকীদের সৃষ্টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে লিভ টুগেদারকে প্রমোট করছে। একটা চিত্রনাট্যকার তার সময়কে ধারণ করে যায়, এটা আমি বিশ্বাস করি না। এই যে জহির রায়হানকে নিয়ে কান্নাকাটি করে ইদানিং কিছু লোক। জহির রায়হানও হাজার বছরের দিনগুলোতে পরকীয়া প্রমোট করেছিলেন। শিল্প একটা চিত্রনাট্যের নাম করে তার সময়কে ধারণ করতে পারে না। তার সকল বই নিষিদ্ধ করা হোক এবং হাজার বছর ধরে উপন্যাস মাধ্যমিক থেকে সরিয়ে ফেলা হোক, এসব জীবনের কোনো কাজে আসে না। আগে আমার বন্ধু কেরামত তার বান্ধবীদের নিয়ে লিটনের ফ্ল্যাটে যেত নিয়মিত এবং সেটা বন্ধুস্থানীয় পর্যায়ে প্রচারও করত। কিন্তু এখন সেও বলতেছে লিটনের ফ্ল্যাট নাটকে আনায় ফারুকীকে কোনোভাবেই সরকারে নেওয়া যায় না। ফারুকী থেকে এখন মাবরুর রশিদ বান্নার মতো সস্তা জনপ্রিয় নাটকের ডিরেক্টরই আসল পরিচালক, কারণ সে জানে কোথায় কি বলতে হয়। বাংলাদেশে ফারুকের মতো ফিল্ম ডিরেক্টরের কোনো প্রয়োজন নাই। এত কিছুর পরেও কিভাবে ফারুকী সাহেব এখন উপদেষ্টা হয়ে গেল? মানুষ আজও ভালো ও যোগ্য আমাকে দেখল না। আফসোস করার চেয়ে এক কাজ করি, চলেন। বাংলাদেশে এখন যেহেতু টিকটক একটি জনপ্রিয় অ্যাপস, এখান থেকে বাংলাদেশের ভবিষ্যৎ সেলিব্রিটি নায়ক নায়িকারা বের হচ্ছে। তাই এদেশে একটা টিকটক উপদেষ্টা বানালে খারাপ হয় না। কিন্তু আপনারা টিকটক উপদেষ্টা হিসেবে কাকে চান? আমার তো মনে হয় টিকটক উপদেষ্টা বাইম সবুজকে দেওয়া উচিত, কারণ সেই পারবে টিকটক জগৎটাকে আরো কালারফুল ভাবে জঘন্য করে তুলতে। তবে আমাদের আরেক চাটুকার কাপল ব্লগারকে বন্যা উপদেষ্টার দায়িত্ব দিলে মন্দ হয় না, কারণ তিনি বন্যার সময় বাঁধের উপরে বাঁধ দিতে সক্ষম ব্যক্তি। তাকে উপদেষ্টা বানালে তো বাংলাদেশে কখনো এত ভয়াবহ বন্যা হবেই না। এখন দেখেন, আপনারা যা ভালো মনে করেন। আপনারা ভাবতেছেন গোলাম হোসেন পাগল হয়ে গেছে। না রে ভাই, আমি পাগল হই নাই। দেশের যে অবস্থা তাতে কোনো কিছু অসাধারণ মনে হচ্ছে না। আসলে সমস্যা কি আমি নিজেই সেটা বুঝি না। স্বৈরাচার ভাগ্যে গেল, তারপরেও 2 দিন পর পর একটা করে নাটকের জন্ম দেয়। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে ভেবেছিলাম শান্তিতে ঘুমামু, কিন্তু একটা দিন শান্তিতে ঘুমাইতে পারলাম না। আমার সাথে মোস্তফা সরোয়ার ফারুকের মতের মিল না হলে, পছন্দের মিল না হলে তাকে অমুকের দোসর তমুকের পক্ষের লোক ট্যাগ দিলেও তাতে তার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের যোগ্যতা কমে যায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ফারুকীকে নিয়ে যাদের সমস্যা তাদের বলতে হয় কাউয়া চিনে ঘাওয়া কাডল।